চাকা খুলে গেলেও নিরাপদে শাহজালালে অবতরণ করেছে কক্সবাজার থেকে আসা বিমান। পাইলটের দক্ষতায় বেঁচে গেল ৭১ যাত্রী। জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের উচিত দ্রুত নির্বাচন দেয়া। নজরুল ইসলাম খানের মন্তব্য, সংস্কার ও নির্বাচন একসঙ্গে এগিয়ে নিতে সরকারের প্রতি জনসংহতির আহ্বান। সাম্যর হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্র দলের ৪ দফা দাবিতে কাকরাইলে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান, যোগ দিয়েছেন সাবিকরাও। রাজধানীতে মৈত্রী যাত্রা, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রাণে বাঁচল বিমানের ৭১ যাত্রী। তাদের নিয়ে নিরাপদে ল্যান্ড করেছে চাকা খুলে যাওয়া কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইটটি। বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানিয়েছেন, পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর ২টা ২২ ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হন। সুস্থ ও নিরাপদে নেমেছে যাত্রী এবং ক্রু সহ সবাই। রিপোর্ট ফরুক বাবুর। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় খুলে পড়ে বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের এক চাকা। বিমানের বাঁ পাশের ল্যান্ডিং গিয়ার হিসেবে কাজ করে এই চাকাটি। শুক্রবার দুপুর ১টা ৩৫ ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে আসে বিমানের ফ্লাইট BG-৪৩৬। এতে এক শিশুসহ ৭১ জন যাত্রী ছিল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যা দেখা দিলে কন্ট্রোল টাওয়ারকে জানানো হয়। তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা নেয়। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লাল। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান জরুরি অবতরণের কথা। পাইলটের বার্তা পাওয়ার সাথে সাথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। তৈরি রাখা হয় ফায়ার সার্ভিস। একটা বিকট আওয়াজ হলো, যেটা আমরা বুঝতে পারলাম যে কোনো একটা সমস্যা হয়েছে। তো পাইলট ২-৩ বার বললো যে ল্যান্ডিং, কিন্তু ল্যান্ড করতেছে না, বারবার উড়াউড়ি করতেছে। যাত্রীরা সবাই একটু আতঙ্কে বসেছিলাম আর কি। প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে। আকাশে উঠছে তখনই ওনারা বুঝতে পারছে, সম্ভবত আগে আমাদের বলে নাই। যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওনারা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পর চাকা খুলে যাওয়ার খবরে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণা করা হয়। এখানে তো আপনার দুইটা 4টা হুইল থাকে, এর মধ্যে একটা হুইল যেহেতু খুলে গেছে, ওই সাইডে তো আপনার একটা হুইল ছিলই, যার ফলে নর্মালি মানে সেফলি ল্যান্ড করছে। যাত্রী ছিল 70+1। চেক আপ করে কিছুক্ষণ পরে এটা এয়ার কন্ট্রোল থেকে বলা হয় যে একটা হুইল খুলে গিয়েছিল, খুলে পড়ে গেছে, এবং পরবর্তীতে তারা পাইলট ইন কমান্ড যিনি ছিলেন তাকে জানিয়েছে। তিনি জানার পরে এয়ারক্রাফটের ভিতরে যে প্রিকশন নেওয়ার দরকার সেগুলো নিয়েছিলেন, এবং উনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন এয়ারক্রাফটের ভিতরে। বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে। স্বাভাবিক রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যান্য ফ্লাইটের উড্ডয়ন। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব আর কোনো রাজনৈতিক দল দেয়নি, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির এক আলোচনা সভায় তিনি এমন দাবি করেন। বলেন, সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া, রাজনৈতিক দল ছাড়া সংস্কার করা সম্ভব না। তিনি আরও বলেন, জুন-জুলাইয়ের মধ্যে সব সংস্কার প্রস্তাব নির্ধারণ করা হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। দেশে জনগণের নির্বাচিত সরকার দরকার। নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের এই পরিস্থিতিতে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। দীর্ঘ লড়াইয়ের পর অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে। হাজার হাজার গুম খুনের পর জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজে নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক।
কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। নিজেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সবার আগে দরকার ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা। খুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ ট্যাক্স সেক্টরে যে দুর্নীতি করেছে তার অর্ধেক ঠেকানো গেলেও শিক্ষা বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। আওয়ামী লীগ 2014, 18 ও 24-এ প্রবঞ্চনামূলক সরকার প্রতিষ্ঠা করেছিল, যার মধ্য দিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। এর মুক্তির জন্য অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এই সেমিনার হয়। সেন্ট্রালাইজড অথরিটারিয়ান গভর্নমেন্টের সৃষ্টি হয়েছিল অবৈধভাবে শেখ হাসিনার সময়। যাই হোক, সেই রকম পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমাদেরকে শত সহস্র জীবন দিতে হয়েছে। সেই রকম পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। বিচার সংস্কার ও নির্বাচন একসঙ্গে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বিচার সংস্কার ও নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করে বাংলাদেশকে একটি যথাযথ উত্তরণের দায়িত্ব পালন করুন। জনগণের মধ্যে অনৈক্য সৃষ্টি, এরকম কাজ না করার অনুরোধ জানান জোনায়েদ সাকি। বলেন, বর্তমান বাংলাদেশকে গড়তে হলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যথার্থভাবেই গণমানুষের জন্য হতে হবে। দেশের এই সংকটে অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনায় বসা। মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়, এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন। সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। ঐতিহাসিক লং মার্চ দিবসে শহীদ আবরার ফাহাদ এভিনিউ থেকে ঘোষণা করা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির। এতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে, সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। লিটন খানের ছবিতে রিপোর্ট করেছেন নাবিল জাহাঙ্গীর। জুলাই গণ অভ্যুত্থান এবং কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্টের পরে নানা পট পরিবর্তনের মধ্য দিয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সম্মিলনে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার আত্মপ্রকাশ করল এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা করেন যুব শক্তির আহ্বায়ক কমিটির সদস্যদের নাম। আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম। পরে মঞ্চে ওঠেন জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। জানান 131 সদস্যের কমিটি হবে যুব শক্তির। আমাদের এই পূর্ণাঙ্গ কমিটিটি হচ্ছে 131 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট এবং আমাদের গুরুত্বপূর্ণ সিটি এবং গুরুত্বপূর্ণ জেলাকে প্রায়োরিটি দিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি আমরা একটা পাবলিকেশনের মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিব। সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে এসে সামাজিক ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে যুব শক্তি। বহুরূপী চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। চাকরি সংকট, উদ্যোক্তার পথে বাধা, প্রযুক্তিহীন শিক্ষা, মাদকের ভয়াবহ বিস্তার এবং অন্তঃসার শূন্য বাজার নির্ভর সংস্কৃতি তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। এ সময় মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ
কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় যুবশক্তি দেশের জনসাধারণের কল্যাণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। 48 ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে রবিবার সকালে আবার থানা ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা করেছে তারা। সাম্য হত্যার ঘটনায় এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ সময় তারা সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। থানা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না বলেন, 48 ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনা তদন্তে আসামিদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করার কথা জানিয়েছে পুলিশ। 4-5 জায়গায় অপারেশন চালিয়ে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপরেও আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। 48 ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। আর না হলে আমরা আবারও আমাদের শিক্ষার্থী সহ আমাদের সকল অন্যান্য শিক্ষক সহ আমরা শাহবাগ থানার কর্মকর্তাদের কাছে এসে বারংবার আমরা এই অগ্রগতি জানতে চাইব। 48 ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেপ্তার করা না হয় তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব এবং যদি দেখি সেই অবস্থানে কোনো কার্যকর হচ্ছে না, তাদের মাথা ব্যথা হচ্ছে না, তবে এরপরে এর চেয়ে বড় জায়গায় এর চেয়ে বড় প্রতিষ্ঠানে আমরা যে অবস্থান কর্মসূচি এবং কঠোর অবস্থান কর্মসূচি নিব। আগামী অর্থবছর থেকে 70% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার সহ 4 দফা দাবিতে রাজধানীর কাকরাইলে গণ অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন কর্মসূচিতে। দাবি আদায় না হলে গণ অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। বিস্তারিত ফজলে রাবির রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল 10টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাকরাইল মোড়ে সমাবেশ করার কথা থাকলেও তা শুরু হয় 1 ঘন্টা পর। তীব্র রোদ উপেক্ষা করে তারা জড়ো হতে থাকেন কাকরাইল মোড়ে। প্রতিদিনের মতো বাস ভর্তি করে এসে আন্দোলনে যোগ দেন তারা। এদিন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন প্রাক্তন শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দিলেও তাদের দাবি বাস্তবায়ন করেনি সরকার। এবার আর প্রতিশ্রুতি নয়, 4 দফা দাবি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করে ক্যাম্পাসে ফিরবেন তারা। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে আমাদের কার্যক্রম চলমান থাকবে। ঢাকা ইউনিভার্সিটিকে এক চোখে দেখে জগন্নাথকে অন্য চোখে দেখতেছে। অবশ্যই এর পিছনে সিন্ডিকেট আছে, যার কারণে তারা আমরা মনে করছি আমাদের দাবি এখনো মেনে নিচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটি 800 কোটি টাকা বাজেট চেয়েছে, তাদেরকে 900 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বাজেট ছিল 306 কোটি টাকা, কিন্তু আমরা 306 কোটি তো দূরের কথা, আমাদের মাত্র 201 কোটি টাকা দেওয়া হয়েছে। এটা একদিন 2 দিনের আন্দোলন না, এটা হচ্ছে 20 বছর ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনগুলো আমাদের উচিত সরকারের দেখা। সরকারের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ফিরে না যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। 3 দফা দাবিতে গেল বুধবার থেকে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, কাকরাইলে রয়েছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যাচ্ছি সেখানে। মামুন,
মামুন, কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি এখন কোন পর্যায়ে? সবশেষ পরিস্থিতি জানান। নাদিরা, আপনি জানেন যে গত 14 তারিখ থেকে অর্থাৎ 14 মে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায় কিন্তু তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলন কিন্তু অব্যাহত, আজকে এই পর্যন্ত কিন্তু আন্দোলনটি অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস.এম. ফয়েজ উনি গণমাধ্যমে কথা বলেছেন শিক্ষার্থীদের অনশন ভাঙানোর আগে। তো যেটি মোদ্দা কথা সেটি হচ্ছে যে সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো বার্তা শিক্ষার্থীদেরকে দিতে পারেনি। যেই আবাসন সংকট নিরসনের জন্যই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 3 দিন ধরে আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কিছুক্ষণ আগে কথা বলেছেন। তাদের বক্তব্যে কিন্তু এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটি বলেছেন সেটি হচ্ছে যে আপকামিং যে বাজেট রয়েছে সেই বাজেট বাড়ানো হবে, কিন্তু বাজেট কী পরিমাণ বাড়ানো হবে সে বিষয়ে কোনো বার্তা দেয়নি এবং এগুলি কিন্তু স্পষ্ট করেনি। আর আরেকটি বিষয় বলেছেন যে আজকে যে ভিতরে শিক্ষা উপদেষ্টা সহ কয়েকজন অর্থ উপদেষ্টার সাথে মিটিং করেছেন, সেই মিটিংয়ে তারা অস্থায়ী ভিত্তিতে হলের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল থেকে কথা বলছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন নারী বিষয়ক সংগঠনগুলো। বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রার ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। অভিযোগ করা হয়, নারী কমিশনের দাবিগুলোর ক্ষেত্রে ভয়ভীতি ও হুমকির মুখে সরকার নীরব। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার বিকালে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন নারীর ডাকে মৈত্রী যাত্রার এই সমাবেশে, যেখানে পাহাড় থেকে সমতল সব শ্রেণীপেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেয় এ আয়োজনে। বিভিন্ন সঙ্গীত, প্রতীকী প্রতিবাদের মাধ্যমে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। গানে গানে, কখনো আবার নাচে কিংবা কবিতার ভাষায় নিজেদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেয় অংশগ্রহণকারীরা। ঘোষণাপত্র থেকে দাবি তোলা হয় সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার। এছাড়া সম অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিতে একটি পক্ষ অধিকারকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। দাবি তোলা হয় আসন্ন নির্বাচন থেকে 33% নারী প্রতিনিধি করার। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজ ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। আমরা মনে করিয়ে দিতে চাই, কৃষকের ভূমির অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটি নারী সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায় ভিত্তিক সমাজের নির্ণায়ক। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অর্থনৈতিক ক্ষমতায়নের অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য চালিয়ে যাওয়ার প্রচেষ্টা আমরা মেনে নেব না। সমাবেশ শেষে বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদী শোভাযাত্রা নিয়ে মানিক মিয়া এভিনিউ থেকে ইন্দিরা রোড প্রদক্ষিণ করে অংশগ্রহণকারীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে চড়েছে মশলার বাজার। কেজিতে 500 থেকে 800 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত। প্রতি বছরই কোরবানি ঈদকে সামনে রেখে আগে ভাগেই বাড়ে মশলার দাম, এবারও তার ব্যতিক্রম নয়। তবে গত বছরের তুলনায় তা কিছুটা কম বলে জানান বিক্রেতারা। স্বস্তি মিলতে শুরু করেছে চালের বাজারে। মিনিকেট মানভেদে 10 থেকে 12 টাকা কমে বিক্রি হচ্ছে 70 থেকে 74 টাকা, যার প্রভাবে কমেছে 28 চালের দামও। বেশিরভাগ সবজির দামও কমেছে। কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে মাছের দর। কেজিতে 50 টাকা বেড়েছে বেশিরভাগ দেশি ও চাষের মাছের দাম। কমেছে মুরগির দাম। কেজিতে 10 টাকা কমে ব্রয়লার 160 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকায়। তবে কিছুটা বেড়েছে ডিমের দাম।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত দামে বাজারে বিক্রি হচ্ছে না এলপিজি সিলিন্ডার। বিইআরসির নিষ্ক্রিয়তার কারণেই দফায় দফায় বাড়ছে এলপিজির দাম, অভিযোগ জ্বালানি বিশেষজ্ঞদের। এলপিজির দাম নিয়ন্ত্রণ বিইআরসির কাজ নয় দাবি করে সংস্থাটির চেয়ারম্যান দায় চাপিয়েছেন পুলিশ প্রশাসন ও ভোক্তা অধিকারের উপর। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। বাংলাদেশে গ্যাসের দাম নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি সবশেষ গত 4 মে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1431 টাকা, কিন্তু বাজারে তা 100 থেকে 150 টাকায় বেশি দিয়ে বিক্রি হচ্ছে। অন্যদিকে সরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 784 টাকা, পরিবহন খরচ সহ 825 টাকা, যা 4 মের আগে দাম ছিল 690 টাকা, কিন্তু ভোক্তা পর্যায়ে তা মিলছে না। বাজারে সরকারি দামে এলপিজি না পাওয়ার বড় অভিযোগ পরিবেশকদের বিরুদ্ধে, কিন্তু তারা বলছেন বাজারে এলপিজি বিক্রির 27টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দাম বা নিয়মনীতির তোয়াক্কা করছেন না, ফলে সরকারি দামের চেয়ে সিলিন্ডার প্রতি পরিবেশকদের 60 থেকে 70 টাকা বেশিতে কিনতে হচ্ছে। খোলা বাজারে গিয়ে বাড়ছে 100 থেকে 150 টাকা। এগুলা বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানিও ফলো করে না। ফলো না করার কারণে যেই রুল রেগুলেশন মেনে বিআরসি প্রাইস কোট করে, সেই কোর্টে কোম্পানিরা আমাদেরকে প্রোডাক্টটা দেয় না। এটার জন্য আমরা কোম্পানিতে বারবার বিআরসিতে কোম্পানির বিরুদ্ধে আমরা সঠিক তথ্য উপাত্ত তুলে ধরছি বিআরসিতে। বিআরসি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই। খুচরা বাজার মনিটর বা নিয়ন্ত্রণে নিজেদের কোনো টিম নেই মন্তব্য করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বলছে, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের উপর নির্ভর করছে বিইআরসি। খুচরা বাজারে তো বিইআরসি নিজস্ব কোনো লোকবল বা জনবল নাই এটা মনিটর করার জন্য। তো আমরা নির্ভর করি এ বিষয়ে জেলা প্রশাসনের উপরে এবং জেলা পুলিশ প্রশাসনের উপর। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এলপিজি মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে লোকবল দরকার নেই। রেগুলেটরি কমিশন চাইলেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। বিআরসি যে মূল্য নির্ধারণ করে দিচ্ছে সেইটা লাইসেন্সিরা মানছে কি মানছে না তাও নিয়ন্ত্রণ করার একক এখতিয়ার বিআরসি, এত ক্ষমতা বিআরসিকে দেওয়া হয়েছে। কিন্তু বিআরসি সে ক্ষমতা প্রয়োগ করে এই যে এলপিজির দাম বেশি নিয়ে ভোক্তাদের লুণ্ঠন করা হচ্ছে, সেই লুণ্ঠন সুরক্ষা দেওয়ার ব্যাপারে বিআরসি নিষ্ক্রিয়। অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত কোনো পরিবেশকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এনার্জি রেগুলেটরি কমিশন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। 7 বছর পর আবারও শুরু হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার। 2005 সালে লাক্স বাংলাদেশের উদ্যোগে শুরু হওয়া এই যুগান্তকারী প্ল্যাটফর্মটি 9টি সিজনে বহু তারকা তৈরি করে বদলে দিয়েছে দেশের মিডিয়া ইন্ডাস্ট্রির চেহারা। সেজন্য প্রায় 20 বছর পেরিয়েও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যালেন্ট গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে লাক্স সুপারস্টার আজও সবার কাছে পরিচিত। লাক্স সবসময়ই মেয়েদেরকে সৌন্দর্যের মাধ্যমে নিজের শক্তিকে খুঁজে পেতে উৎসাহ দেয়, আর সেই ভাবনা থেকে এবার প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে মেয়েদের পছন্দের 3টি প্যাশন পয়েন্ট: অভিনয়, স্টাইলিং আর কন্টেন্ট মেকিং। যে কোনো একটি বিষয়ে প্যাশন থাকলেই রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.luxsuperstar.com এ। এছাড়াও দেশের বিভিন্ন ক্যাম্পাস এবং নির্ধারিত লোকেশনে অবস্থিত বুথগুলো থেকেও সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। এই সিজনে বিচারকের আসনে আছেন সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, জয়া আহসান ও চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। অভিনয়, স্টাইলিং ও কন্টেন্ট মেকিং এর মাধ্যমে সুপারস্টার হয়ে ওঠার এই পুরো জার্নিতে অংশগ্রহণকারীদের সাথে থাকবেন এই 3 জন। লাক্স সুপারস্টার শুরু হওয়ার খবর প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কয়েক হাজার রেজিস্ট্রেশন জমা পড়েছে এবং এই কার্যক্রম চলবে 12 জুন পর্যন্ত। লাক্স সুপারস্টার সম্পর্কে যে কোনো তথ্য পেতে লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে ইনবক্স করার অনুরোধ করেছে সংশ্লিষ্টরা। স্টাইলিং কনফিডেন্স এনে করে তুলবে অনন্য, কন্টেন্ট মেকিং আনবে নতুন মাত্রা, পৌঁছে যাবে লাখো ফলোয়ারের কাছে, আর তুমি হবে নেক্সট লাক্স সুপারস্টার। অ্যাক্টিভ স্টাইলিং আর কন্টেন্ট মেকিং এ প্যাশন থাকলে রেজিস্ট্রেশন করো এখনই।
ডাক্তার জাহাঙ্গীর কবির নামে অসংখ্য ফেসবুক পেজ খুলেছে প্রতারকরা। এসব পেজের মাধ্যমে নিজের ভিডিও ব্যবহার করে অশ্লীল বিজ্ঞাপন ছড়িয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় লাইফস্টাইল মডিফায়ার ডাক্তার জাহাঙ্গীর কবির নিজেই। রাজধানীর আফতাবনগরে নিজের প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল লিমিটেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ডাক্তার জাহাঙ্গীর কবির দাবি করেন তার প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইলে কোনো শর্টকাট চিকিৎসা দেওয়া হয় না, কিন্তু প্রতারকরা শতাধিক ফেসবুক পেজ খুলে জেকে লাইফস্টাইলের বিভিন্ন সেমিনার বা বিজ্ঞাপনের ভিডিও থেকে কেটে প্রচার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছে। প্রতারণা করতে গিয়ে সংঘবদ্ধ চক্রটি ডাক্তার জাহাঙ্গীর কবিরের অফিসিয়াল ফেসবুক পেজও নষ্ট করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই ঘটনায় বিভিন্ন থানায় একাধিক জিডি করা হয়েছে জানিয়ে অনলাইন থেকে তার নামে বিক্রি করা কোনো পণ্য না কেনারও পরামর্শ দেন ডাক্তার জাহাঙ্গীর কবির। অশ্লীলতার বিষয়টা হলো যে আমি নিজেও বিভ্রান্ত হয়েছি। এখন এটা যে কেউ ভাবতেই পারে যে এটা হয়তো আমাদেরই কাজ। বেশ কয়েকটি জিডি অলরেডি করেছি এবং এখন অনেকগুলো পেজ তো আমরা যে জিডি করেছি তো সাইবার ক্রাইমের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ আছে। তো জিডিগুলো নিয়ে তারা কাজ করছে। আর সবচেয়ে ভালো হচ্ছে আমাদের কাছে সরাসরি চলে আসুন, আমাদের বিনামূল্যে সেবা নিন। এটাই প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।